আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জন লকের সামাজিক যুক্তি মতবাদ। সামাজিক যুক্তি রাষ্ট্রের উৎপত্তির সামাজিক যুক্তি মতবাদে তিনজন দার্শনিককে আমরা জানি: টমাস হবস, জন লক, জ্যাক রুসো। পূর্ববর্তী ক্লাসে আমরা টমাস হবসের সামাজিক যুক্তি মতবাদটি আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে জন লকের সামাজিক যুক্তি মতবাদটি আলোচনা করব। টমাস হবস, উনি ইংল্যান্ডের দার্শনিক। তার জন্ম ইংল্যান্ডে। এটি মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং পার্লামেন্টারি দলের সমর্থক, যে কারণে সে সময়কার রাজার রাজরোষে তাদেরকে অনেকবার পড়তে হয়েছে। জ্ঞান অনুশীলনে জন লকের তীব্র আকর্ষণ ছিল। লক অক্সফোর্ড থেকে শুধু দর্শনই পড়েননি, রসায়ন, পদার্থবিদ্যা এবং চিকিৎসাশাস্ত্র তিনি পড়াশোনা করেছেন। শিক্ষকতায় তার তেমন আগ্রহ না থাকায় তিনি ধর্মতত্ত্বের প্রতি ঝুঁকে পড়েন, কিন্তু চার্চের কঠোর নিয়ম কানুন তার ভালো লাগেনি। তিনি চিকিৎসাশাস্ত্রে মনোনিবেশ করেন এবং ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ চিকিৎসক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। তার পরিবার এবং তিনি পার্লামেন্টারি সমর্থক হওয়ার কারণে তার রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বা তার রাজনৈতিক চিন্তায় তার প্রভাব পড়েছে। জন লকের সময়কালে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থাও উত্তাল ছিল। গৃহযুদ্ধ এবং গৌরবময় বিপ্লব এই সময় অনুষ্ঠিত হয়। ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যকার দ্বন্দ্ব লকের রাজনৈতিক দর্শনকে প্রভাবিত করেছে। লকের সময়কালীন সময়ে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব অনুষ্ঠিত হয়। এই গৌরবময় বিপ্লব মূলত রাজতন্ত্রের পতন এবং অধিকার সনদ বা বিল অফ রাইটস ঘোষণার মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন এবং পার্লামেন্টের ক্ষমতাকে শক্তিশালী করার, পার্লামেন্টারের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এই সময়ে। যে কারণে জন লকের রাষ্ট্র দর্শনে তার প্রভাব পড়েছে। জন লক তার টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটিতে তার এই রাজনৈতিক চিন্তা উল্লেখ করেছেন। তার এই বইটিকে উদারতাবাদের বাইবেল হিসেবেও পরিচয় পাওয়া যায়। জন লক সামাজিক যুক্তি মতবাদ আলোচনা করতে গিয়ে মানব প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। মানব প্রকৃতি সম্পর্কে তিনি তার টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্টে যে বক্তব্য রেখেছেন তার প্রথমটি হচ্ছে মানুষ যুক্তিবাদী। মানুষ সম্পর্কে লকের ধারণা ছিল হবসের সম্পূর্ণ বিপরীত। যেখানে হবস মানুষকে লোভী, স্বার্থপর, কলহপ্রিয় এভাবে চিহ্নিত করেছেন, সেখানে লক বলছেন প্রতিটা মানুষের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, ঈর্ষা, ক্রোধ, ক্ষোভ বিদ্যমান, কিন্তু তাই বলে মানুষ নৈতিকতা বিবর্জিত এ কথা বলা যায় না, বরং প্রতিটা মানুষই তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে যুক্তিকে প্রাধান্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। লক বলেন শাস্তি প্রাপ্তির ভয় কিংবা বহির আক্রমণের বাধ্য হয়ে যে মানুষ যুক্তিবাদকে সমর্থন করে তা নয়, বরং যুক্তির নিরাসক্ত বিশ্লেষণের কারণেই মানুষকে অনৈতিক কার্যাবলী থেকে বিরত রাখতে ভূমিকা রাখে। প্রকৃতিগতভাবে
সব মানুষ সমান। লক বিশ্বাস করেন প্রতিটা মানুষই প্রকৃতিগতভাবে সমান বা প্রায় সমান। তবে তিনি একথাও স্বীকার করেছেন শারীরিক, মানসিক, মেধাগত, বুদ্ধিভিত্তিক এদিক থেকে মানুষের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। কেউ হয়তো বেশি সাহসী, কেউ হয়তো বেশি বুদ্ধিমান, কারো মধ্যে নৈতিকতা বোধ বেশি। মানুষে মানুষে এই পার্থক্যের ক্ষেত্রে লকের মতে প্রকৃত অর্থে এই পার্থক্য কৃত্রিম, এর কোনো প্রকৃতিগত ভিত্তি নেই। মানুষের মধ্যকার নৈতিক, মানসিক, চারিত্রিক পার্থক্যগুলো মূলত পরিবেশ, পরিস্থিতি ও সুযোগ সুবিধার প্রাপ্তি থেকে সৃষ্টি হয়। প্রত্যেকটা মানুষ জন্ম নেয় সমান হয়ে, কিন্তু লালিত পালিত হয় ভিন্ন ভিন্ন পরিবেশে, ফলে বেড়ে ওঠে ভিন্ন ভিন্ন চারিত্রিক, মানসিক বৈশিষ্ট্য নিয়ে। তাই বলা যায় মানুষ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবেই সমান। প্রকৃতির রাজ্য সম্পর্কে লকের ধারণা। প্রকৃতির রাজ্য সম্পর্কে লক যে ধারণা পোষণ করছেন তা হবসের সম্পূর্ণ বিপরীত। হবস যেখানে প্রকৃতির রাজ্যকে ভয়ঙ্কর, বিশৃঙ্খল, যুদ্ধ অবস্থা হিসেবে বর্ণনা করছেন, লক এখানে প্রকৃতির রাজ্যকে একটি শান্তিময় অবস্থা বলে বর্ণনা করছেন। প্রকৃতির রাজ্য সম্পর্কে তার প্রথম কথা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতিতে পূর্ণ। লক মনে করেন মানুষ যেহেতু স্বভাবতই যুক্তিপ্রবণ ও নৈতিক গুণাবলী সম্পন্ন, তাই প্রকৃতির রাজ্যের সকল মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি বিরাজ করত। প্রতিটা মানুষ পারস্পরিক অধিকার ও কর্তব্য বন্ধনে আবদ্ধ ছিল। এখানে নৈতিকতা ও সামাজিকতা ছিল। কেউ কারো জীবন সম্পত্তির উপর হস্তক্ষেপ করত না। শান্তিপূর্ণ ও সংঘাতহীন ছিল প্রকৃতির রাজ্য। সাম্য ও স্বাধীনতা বিরাজমান। প্রকৃতির রাজ্য ছিল সাম্যের রাজত্ব। এখানে এক ব্যক্তি অন্যের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারত না। কেউ কাউকে পদানত করার প্রতিযোগিতায় অবতীর্ণ হতো না। এক্ষেত্রে সব মানুষ নিজস্ব বিচার বুদ্ধি দ্বারা পরিচালিত হতো। প্রকৃতির রাজ্যে মানুষ শুধু সমান তাই নয়, এখানে প্রত্যেকেই ছিল স্বাধীন। এখানে ক্ষমতা ও কর্তৃত্ব ছিল পারস্পরিক। একজনের ক্ষমতা কখনোই অন্যজনের অপেক্ষা বেশি ছিল না। স্বেচ্ছাচারিতা ছিল না। লক আরো বলেন প্রকৃতির রাজ্যে প্রতিটা মানুষের স্বাধীনতা থাকলেও সেখানে কোনো স্বেচ্ছাচারিতা ছিল না। লক প্রকৃতির রাজ্যে দেখাচ্ছেন যে মানুষ এখানে যা ইচ্ছা তাই করতে পারত না। তাদেরকে প্রাকৃতিক আইনের বিধান মান্য করে চলতে হতো। তাছাড়া প্রকৃতির রাজ্যের মানুষ ছিল নৈতিকতা বোধ ও যুক্তিবোধ সম্পন্ন, ফলে কেউই স্বেচ্ছাচারী আচরণ করত না। নিরবিচ্ছিন্ন শান্তি বিরাজমান ছিল না। লক যদিও প্রকৃতির রাজ্যকে একটি শান্তিময় অবস্থার কথা হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু তিনি একথাও স্বীকার করেছেন যে প্রকৃতির রাজ্যে নিরবিচ্ছিন্ন শান্তি বিরাজমান ছিল না। কেননা প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন কি তা নির্ধারণ করা, প্রাকৃতিক আইনের ব্যাখ্যা প্রদান করা এবং প্রাকৃতিক আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করার মতো কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ ছিল না। যেহেতু সবাই সমান ছিল, সবাই সমান স্বাধীনতা ভোগ করত, তাই মান্য করার বা ভয় করার প্রশ্ন ছিল না। ফলে দুর্বল সর্বদাই শক্তিশালীদের দ্বারা আক্রান্ত হয়ে ভয়ে ভীত থাকত। তাই বলা যায় লক বর্ণিত প্রকৃতির রাজ্য হবসের প্রকৃতির রাজ্যের চেয়ে শান্তিপূর্ণ হলেও এখানে মানুষের বিকাশের জন্য যেই জীবন সেটা সম্ভব ছিল না। প্রাকৃতিক আইন। লকের মতে প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত ছিল। যেহেতু প্রতিটা মানুষ সমান এবং স্বাধীন, সেহেতু কোনো মানুষই অন্য কোনো মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারত না। আর এই যুক্তি থেকেই প্রাকৃতিক আইন সৃষ্টি, এবং এই প্রাকৃতিক আইন হচ্ছে স্বয়ংক্রিয়। মানুষের যুক্তিবাদী মনই মানুষকে শিক্ষা দেয় যে আইন মেনে চলা উচিত।
প্রকৃতির রাজ্য শাসন করার জন্য প্রাকৃতিক আইন রয়েছে এবং প্রত্যেকেই এই আইনের অধীন। মূলত লক প্রকৃতির রাজ্যেও প্রাকৃতিক আইনের ব্যাখ্যা দেওয়ার মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে প্রাক রাজনৈতিক জীবনেও মানুষ একটি শৃঙ্খলার মধ্যে বসবাস করত, যুক্তির অনুশাসন মেনে চলত, আর এই যুক্তির অনুশাসনই হচ্ছে প্রাকৃতিক আইন। লকের মতে প্রকৃতির রাজ্যে এত শান্তিময় হওয়া সত্ত্বেও কেন মানুষ সামাজিক রাষ্ট্র গঠনে আগ্রহী হল? এক্ষেত্রে লকি যুক্তি দেখাচ্ছেন তার ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট বইতে। লক প্রকৃতির রাজ্যকে চরম নৈরাজ্য ও চরম শান্তির মধ্যবর্তী অবস্থান হিসেবে বর্ণনা করছেন এবং প্রকৃতির রাজ্যের ক্ষেত্রে প্রকৃতির রাজ্যের আইনের সঠিক ব্যাখ্যা প্রদান এবং তা প্রয়োগ করার কোনো সর্বসম্মত প্রতিষ্ঠান না থাকা এবং দুর্বলকে সবলের দ্বারা নিষ্পেষিত হওয়ার সম্ভাবনা, এই চিন্তা এই যুক্তি থেকেই মূলত প্রকৃতির রাজ্য থেকে যৌথ সত্তা বা সম্প্রদায় বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার মনোভাব সৃষ্টি। লকের মতে মানুষ কেন সামাজিক চুক্তি করল, তার কি কি কারণ? প্রকৃতির রাজ্য থেকে মানুষের সামাজিক চুক্তি সম্পাদনে উদ্বুদ্ধ করার পিছনে মূলত তিনটি কারণকে চিহ্নিত করা হয়। প্রথমটি হচ্ছে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা। প্রকৃতির রাজ্যের আইনের কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট সংজ্ঞা ছিল না। প্রকৃতির রাজ্যের সবাই যদি প্রকৃত যুক্তি দ্বারা পরিচালিত হতো তাহলে প্রাকৃতিক আইনের কোনো অনিশ্চয়তা দেখা দিত না, কিন্তু মানুষ সচরাচর নিজ নিজ ব্যক্তিগত স্বার্থ দ্বারাই পরিচালিত, ফলে পক্ষপাতমূলক আচরণ করে এবং যা তার স্বার্থের অনুকূলে তাই সে করতে চেষ্টা করে, যে কারণে সেখানে বিচার ব্যবস্থা ছিল পক্ষপাতমূলক। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তৃতীয় পক্ষের অনুপস্থিতি। প্রকৃতির রাজ্যে দেখা যেত যে বিবাদে লিপ্ত দুটি পক্ষ তারা নিজেরাই বিচারের মালিক, ফলে বিচার করতে গিয়ে তারা নিজ নিজ স্বার্থকে সমুন্নত রাখতে চেষ্টা করত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে প্রতিহিংসা চরিতার্থই তাদের কাছে প্রাধান্য পেয়ে যেত। তাই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের প্রয়োজন ছিল। তৃতীয় কারণ, প্রাকৃতিক আইনের অনিশ্চয়তা। প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন অনুযায়ী ন্যায় বিচার পাবার অধিকার প্রত্যেকেরই ছিল, কিন্তু বিরোধে ক্ষতিগ্রস্ত পক্ষ কোনো কোনো সময় এতটাই দুর্বল হতো যে তার পক্ষে নিজ ক্ষমতার সুবিচার অর্জন করা অসম্ভব হয়ে দাঁড়াত। ফলে মানুষ চুক্তির মাধ্যমে সমাজ গঠন করে প্রকৃতির রাজ্যের এসব অসুবিধা দূর করতে সচেষ্ট হয়। তবে চুক্তি সম্পাদনের ব্যাপারটি এত সহজ ছিল না, কেননা প্রকৃতির রাজ্যের প্রতিটি মানুষ ছিল স্বাধীন ও সমক্ষমতা সম্পন্ন। ফলে এখানে কারো সম্মতি ছাড়া জোর করে কিছু চাপিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সবার সম্মতির উপর ভিত্তি করে যে সমাজ গঠিত হয় তার লক্ষ্য হল শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা, যা প্রকৃতির রাজ্যে ছিল না। এর জন্য তারা প্রকৃতির রাজ্যের যে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করত তা বিসর্জন দিতে সম্মত হল। প্রতিটা মানুষ অন্যকে শাস্তি দেওয়ার অবাধ ক্ষমতা থেকে নিজেকে বঞ্চিত করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হল। শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তার ক্ষমতা তারা অন্য একটি কর্তৃপক্ষের হাতে তুলে দিল। তবে এই কর্তৃপক্ষ কোনো নিয়মে শাসন কার্য পরিচালনা করবে তা জনগণ ঠিক করে দেবে। অর্থাৎ শাসকের হাতে চুক্তির মাধ্যমে অবাধ ক্ষমতা তুলে দেওয়া হয়নি। এখানে সামাজিক চুক্তির ক্ষেত্রে হবস থেকে পার্থক্য তৈরি করছেন,
যেখানে হবস চুক্তির মধ্য দিয়ে কর্তৃপক্ষের হাতে সর্বময় ক্ষমতা অর্পণ করছেন, সেখানে জন লক শাসককে ক্ষমতা দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য লকের এই মতবাদকে অনেক বেশি উদারনৈতিক হিসেবে ধরা হয়। জীবন, স্বাধীনতা, সম্পত্তি রক্ষার ব্যাপারে জনগণের আগ্রহকে লক উপেক্ষা করেননি, তাই তিনি শাসন কর্তৃপক্ষের ক্ষমতাকে শর্তহীন করেননি। সামাজিক চুক্তির বৈশিষ্ট্য। লকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্য। লকের সামাজিক চুক্তি বিশ্লেষণ করলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি তার মধ্যে প্রথমটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। লক তার মতবাদে বারবার বলেছেন যে চুক্তির পিছনে প্রত্যেকটা নাগরিকের সম্মতি থাকবে। প্রত্যেকটা ব্যক্তির সম্মতির উপর ভিত্তি করে সমাজ গঠিত হলেও শাসন পরিচালিত হবে সংখ্যাগরিষ্ঠের মতানুযায়ী। ফলে চুক্তির ভিত্তিতে যে শাসন ব্যবস্থা সৃষ্টি হয় তা অবশ্যই সংখ্যাগরিষ্ঠের শাসনকেই বোঝাবে, আর সংখ্যালঘু অংশ সংখ্যাগুরু অংশের শাসন মেনে নিতে বাধ্য থাকবে। যে চুক্তি বলে প্রত্যেক ব্যক্তি সমাজ গঠন করার জন্য অন্যান্য ব্যক্তির সাথে ঐক্যমত পোষণ করে, সেই চুক্তি তাকে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত মানতে বাধ্য করে। চুক্তি বাতিল যোগ্য নয়। লক মনে করেন একবার চুক্তি সম্পাদিত হলে তাকে বাতিল করা বা প্রত্যাহার করা যাবে না, কারণ চুক্তি বাতিল করার অর্থই হচ্ছে পুনরায় প্রাপ্তির রাজ্যে ফিরে যাওয়া। তাই জনগণ স্বেচ্ছায় চুক্তি বাতিল করে কোনো সংকটময় পরিবেশ তৈরি করতে পারে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে চুক্তির প্রতি পরবর্তী প্রজন্মেরও সমর্থন থাকবে। একটি নির্দিষ্ট সময়ে একটা জনগোষ্ঠী চুক্তি করে পৌর সমাজ বা রাষ্ট্র গঠন করলেও পরবর্তী প্রজন্ম সেই চুক্তি বাধ্যতামূলকভাবে মেনে চলবে। সমস্ত পরবর্তী প্রজন্ম রাষ্ট্র সৃষ্টির প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে এই চুক্তির শর্ত কখনোই লঙ্ঘন করবে না। দুটি চুক্তির কথা। লক রাষ্ট্রচিন্তার ব্যাখ্যা করতে গিয়ে লকের সামাজিক চুক্তির মতবাদে আমরা দেখতে পাচ্ছি যে লক দুটি চুক্তির কথা বলছেন। তিনি তার গ্রন্থে একাধিক জায়গায় আদি চুক্তির কথা বলছেন, যার মাধ্যমে স্পষ্ট যে অন্য একটি চুক্তির অস্তিত্ব বিদ্যমান। লকের মতে এই দুটো চুক্তির মাধ্যমে মানুষ প্রকৃতির রাজ্য থেকে আধুনিক সমাজে পদার্পণ করেছে। প্রথম চুক্তিটি প্রকৃতির রাজ্যের জনগণ নিজেদের মাধ্যমে নিজেদের মধ্যে করেছে, যৌথভাবে তারা সম্প্রদায় পরিণত হয়েছে এবং প্রাকৃতিক আইনের ব্যাখ্যা ও বাস্তবায়নের যে অধিকার তারা এতদিন নিজেরা ভোগ করত তা এখন থেকে রাষ্ট্র বা সম্প্রদায়ের কাছে তারা হস্তান্তর করে। দ্বিতীয় চুক্তিটি হচ্ছে সরকারি চুক্তি। চুক্তিটি সম্পাদিত হয় সরকার ও জনগণের মধ্যে। এই চুক্তি অনুযায়ী সরকার জনগণের অধিকার ও নিরাপত্তা বিধানের শর্ত দ্বারা পরিচালিত হবে। সরকার যদি জনগণের অধিকার এবং জীবন সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জনগণ ক্ষমতাশীল সরকারকে পরিবর্তন করে নতুন সরকার গঠন করতে পারবে। এভাবেই জন লক দায়িত্বশীল শাসনের পক্ষে মত ব্যক্ত করেছেন। রাজনৈতিক কাঠামোর পূর্ণতা দান। লক সামাজিক চুক্তির মাধ্যমে পৌর সমাজ গঠন প্রক্রিয়া দেখিয়ে তার দায়িত্ব শেষ করেননি। তিনি রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সরকার গঠনের কথা বলেছেন, সরকারকে আবার রাষ্ট্র থেকে পৃথক করেছেন এবং রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথাও তিনি বলেছেন। লকই সর্বপ্রথম আইনি সভার প্রাধান্যের কথা বলেন। তিনি মনে করেন প্রতিষ্ঠান ব্যতীত কোনো সমাজই তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। লক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকলাপ যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। লকের সামাজিক চুক্তি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। লকের সামাজিক চুক্তির সমালোচনাগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে সরকার সম্পর্কে
সুস্পষ্ট ধারণার অনুপস্থিতি। একটা স্বতন্ত্র চুক্তির মাধ্যমে সরকার গঠিত হওয়ার কথা লক বলেছেন। আমরা শুধু দেখি যে যারা সংঘবদ্ধ হয়ে পৌর সমাজ গঠন করলো তারাই একটা সরকারের অধীনে এসে গেল। সরকারের আবির্ভাব প্রসঙ্গে লক আলাদাভাবে বা স্পষ্টভাবে কোনো ব্যাখ্যা করেননি। সরকার কিভাবে গঠিত হবে সে সম্পর্কে তিনি সুস্পষ্ট নির্দেশনা দেননি। আইনগত সার্বভৌমত্বকে উপেক্ষা করেছেন। জন লক জনগণের সম্মতির উপর রাষ্ট্র গঠিত হবে বলে মত প্রকাশ করেন। তিনি জনগণের সম্মতিকে সার্বভৌম বলে ইঙ্গিত করেছেন, কিন্তু তার মতবাদে আইনগত সার্বভৌমত্বের বিষয়টি উপেক্ষিত হয়েছে। বার্কারের মতে লক তার সামাজিক চুক্তির মতবাদে সার্বভৌমত্বের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছেন। বিপ্লবের পথ প্রশস্ত। এই মতবাদে শাসন কর্তৃপক্ষকে অপসারণ করার ক্ষমতা জনগণের হাতে অর্পণ করার মধ্য দিয়ে মূলত বিপ্লবকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং সরকারকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলা হয়েছে। তাই আমরা সার্বিক আলোচনা থেকে বলতে পারি, সামাজিক চুক্তির মতবাদের অন্যতম প্রবক্তা জন লকের মতানুসারে সরকার বা রাষ্ট্র হচ্ছে চুক্তির ফল এবং সম্পূর্ণরূপে এই পার্থিব জগতের ঘটনা, ঐশ্বরিক কর্তৃত্ব দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিষয় নয়। প্রকৃতির রাজ্যের মানুষ সাম্য ও স্বাধীনতার মধ্যে সুখী ছিল, কিন্তু সেখানে কিছু সমস্যা ছিল। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য মানুষ প্রকৃতির রাজ্য থেকে রাষ্ট্র গঠন করতে উদ্বুদ্ধ হয়েছে এবং এই রাষ্ট্র গঠন করার পিছনে মানুষকে তার যুক্তিবাদী মানসিকতা অনুপ্রাণিত করেছে। এই যুক্তিবাদী মানসিকতার কারণে মানুষ নিজেদেরকে সংঘবদ্ধভাবে চুক্তির অধীনে এনে রাষ্ট্র গঠন করেছে। ফলে প্রকৃতির রাজ্যের প্রতিটি মানুষ এই চুক্তির অধীন। মানুষ প্রকৃতির রাজ্যে যে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করত তা উন্নত জীবনের প্রত্যাশা বিসর্জন দিতে স্বীকৃত হলো। সামাজিক জীবন লাভের জন্য তারা সেই স্বাধীনতাকে বিসর্জন দিয়ে একটি সুশৃঙ্খল এবং পরিপূর্ণ জীবনের আশায় সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠা করল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।